প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি প্রথমে এলিট ইউটিউব চ্যানেলের ইতিহাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকে অবগত যে ইউনিট 4-এর আমরা অলরেডি ক্লাস শুরু করেছি এবং 3টি ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা যদি আগের ক্লাসের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে তোমরা প্রত্যেকটি ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, অথবা এলিট অ্যাপসটি ডাউনলোড করে তার মাধ্যমে তোমরা এই ভিডিও লেকচারটি দেখতে পারো। আজকে যে টপিক সেটা হচ্ছে দেখো যে রোমান রাষ্ট্র দর্শন। তাহলে আগের ক্লাসে আমরা গ্রিক রাষ্ট্র দর্শন সম্পর্কে আমরা জেনেছিলাম। তাহলে এখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রোমান রাষ্ট্র দর্শন। গ্রিক রাষ্ট্র দর্শনকে আমরা রাষ্ট্রচিন্তার আতুরঘর হিসাবে গ্রিস দেশকে, গ্রিস সভ্যতাকে আমরা আগের যে আলোচনাতে আমরা যেমন জেনেছিলাম, এখানে আমরা সেই গ্রিস দেশের যে রাষ্ট্রচিন্তার যে ভাবনাটা সেটা যে রোমান সভ্যতাতে আছড়ে পড়েছিল তা আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো। এই রোমান রাষ্ট্র দর্শনের মধ্যে দিয়ে আমরা পলিবিয়াস, সিসেরো এবং সিনেকো এই তিনজন যে বিখ্যাত রাষ্ট্রবিদ তাদের যে কর্মজীবন এবং রাষ্ট্র দর্শন সম্পর্কে আমরা এই ক্লাসের মধ্যে দিয়ে জানবো। তাহলে চলো তাহলে শুরু করা যাক। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। দেখো, প্রথমে যেটা যার সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে পলিবিয়াস ও রাষ্ট্র দর্শন। তাহলে তার রাষ্ট্র দর্শন বা রাষ্ট্র সম্পর্কে তার যে চিন্তা ভাবনা সেটা জানার আগে আমাদেরকে এই পলিবিয়াসের কর্মজীবনটা কেমন ছিল সেই সম্পর্কে আগে জানতে হবে। তার জন্মস্থানটা কোথায় ছিল সেই সম্পর্কে আমরা জানবো। তাহলে তার যে জন্ম খ্রিস্টপূর্ব 200 খ্রিস্টপূর্বাব্দে তিনি আর্কেডিয়াস নামক যে জায়গা তার মেগালোপোলিস নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই মেগালোপোলিস জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ এটাকে আবার একদিক থেকে বলা হতো যে রাজনৈতিক বা রাজনীতিবিদদের পীঠস্থান। এখানে বহু রাজনীতিবিদ তাদের যে রাজনীতি সম্পর্কে আলোচনা বা রাজনীতি সম্পর্কে বিশেষ পরামর্শের জন্য এই জায়গাতে অনেকে আসতেন। তাহলে মেগালোপোলিস এই যে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর এই জায়গাতে এই পলিবিয়াস তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে পলিবিয়াস দেখো যে গ্রিস দেশে জন্মগ্রহণ করেছিলেন। আর্কেডিয়া যে জায়গাটা সেটা কিন্তু গ্রিস দেশে। তাহলে গ্রিস দেশের একজন ব্যক্তি তিনি বিখ্যাত হচ্ছেন কোথায়? রোমান দেশে। তাহলে আমরা এইরকম অনেকজন ব্যক্তিকে আমরা দেখেছি কিন্তু তাদের জন্মস্থানে এক জায়গাতে, কিন্তু তিনি বিখ্যাত হচ্ছেন অন্য দেশের বা অন্য দেশের হয়ে তিনি খ্যাতি অর্জন করছেন। অনেক ক্রিকেটারকে দেখতে পাই, অনেক ফুটবলারকে দেখতে পাই। তো সেই রকমই দেখো গ্রিস দেশে তার জন্মস্থান, কিন্তু রোমান দেশের ইতিহাসে তিনি চর্চিত বা আলোচিত। তো এই পলিবিয়াস যে মেগালোপোলিস নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন লাইকোটাস। এই লাইকোটাস যে ব্যক্তিটার নাম লিখলাম, পলিবিয়াসের পিতা, তিনি ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ, অর্থাৎ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে তার বাবা যদি রাজনীতিবিদ হয়, পলিটিশিয়ান হয়, তাহলে তার ছেলের প্রতি তার ছেলের উপরে তার প্রভাব পড়বে, এটা ধরে নেওয়া যেতে পারে। প্রত্যেকটা বাবা মায়ের যে কর্ম তার ছেলের উপরে স্বাভাবিকভাবে সেটা পড়ে।
যদি কারো বাবা যদি মাস্টার মশাই হয় তাহলে তার ছেলের প্রতি কিন্তু সেই পেশার প্রতি তার ঝোঁক থাকে। কারো বাবা যদি ব্যবসায়িক হয় তাহলে ব্যবসার প্রতি সেই ছেলে মেয়ের একটা ঝোঁক থাকে, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো সেই রকমই এই যে লাইকোটাস, তিনি ছিলেন রাজনীতিবিদ। তাহলে পলিবিয়াস প্রথম দিকে তার জীবনের যে প্রথম দিকগুলো, যে রোমের তথা তার আগে হচ্ছে গ্রিস দেশের যে রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তো জীবনের প্রথম তিন দশক তার বাবার যে কর্ম অর্থাৎ রাজনীতিবিদ, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এবং পরবর্তীতে তিনি যখন রোমে চলে আসছেন, পরবর্তীতে তিনি চলে যাচ্ছেন রোমে চলে গেলে সেই রোমের যে ইতিহাস, দর্শন, সাহিত্য, সেই সমস্ত বিষয় প্রতি তিনি আকৃষ্ট হন। তো দেখো, এই যে পলিবিয়াস তার বাবার সঙ্গে যখন 3 দশক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনিও একজন দক্ষ রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন। 182 খ্রিস্টপূর্বাব্দে অ্যাকিয়াস রাজনীতিবিদ ফিলোমেনের যে শবদেহ নিয়ে যাওয়ার দায়িত্ব তিনি পান। তার মানে বুঝতে পারছো, একজন দক্ষ রাজনীতিবিদ মারা যাচ্ছে এবং তাকে নিয়ে যাওয়ার দায়িত্ব বা কাঁধে করে যে নিয়ে যাওয়ার যে দায়িত্ব, 4 জন ব্যক্তি কাঁধে করে শ্মশান ঘাটে তাকে নিয়ে যায়। একজন কেউ মারা গেলে বিশেষত তার পরিবারের লোকজন কাঁধে করে নিয়ে যাওয়ার সৌভাগ্যটা জোটে। এই জায়গাতে একজন রাজনীতিবিদ মারা যাচ্ছেন, দক্ষ রাজনীতিবিদ, তার যে শবদেহ সেটা নিয়ে যাওয়ার দায়িত্ব পাচ্ছেন পলিবিয়াস। তাহলে বুঝতেই পারছো, তিনি নিতান্তই ক্রমে নিজেকে একজন ভালো রাজনীতিবিদ হিসাবে আত্মপ্রকাশ করতে পেরেছিলেন। তার এই যে সম্মান, যে শবদেহ যে নিয়ে যাওয়ার দায়িত্ব তাকে যে দেওয়া হয়েছিল, এটা থেকে বুঝতে পারা যায়। এছাড়াও দেখো, এই যে পলিবিয়াস, তার বিশেষ গুণ ছিল কি, তিনি ঘোড়ায় চড়তে পারতেন। অর্থাৎ তিনি যে ঘোড়াকে কন্ট্রোল করার যে ক্ষমতা তার ছিল। তাহলে একজন ঘোড়ার চালক মানে বুঝতে পারছো, সে নিশ্চয়ই একটা সেনাবাহিনীর একটা অঙ্গ হিসাবে তিনি নিজেকে আত্মপ্রকাশ করাতে পারবেন, যেহেতু তার এই দক্ষতা রয়েছে একটা ঘোড়াকে কিভাবে কন্ট্রোল করতে হয়। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারি, যে তিনি অশ্বারোহী বাহিনীর প্রধান নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ অশ্বারোহী বাহিনীর প্রধানকে বলা হয় হেপারকাস। অশ্বারোহী বাহিনীর যে প্রধান তাকে বলা হতো হেপারকাস। তাহলে সেই কারণে যেহেতু তিনি ঘোড়ায় চড়তে পারতেন বা ঘোড়াকে কন্ট্রোল করার যে ক্ষমতা তার ছিল, তাহলে এই দায়িত্বটা তাকে দেওয়া হয়েছিল। তাহলে কর্মজীবনের প্রথম দিকে তিনি যেমন রাজনীতিবিদ হিসাবে শুরু করেছিলেন, তার পরবর্তীতে তিনি আবার শুরু করলেন কি হিসাবে, তিনি নিজেকে অশ্বারোহী বাহিনীর প্রধান বা হেপারকাস তিনি নির্বাচিত হয়েছিলেন, বা তাকে করা হয়েছিল 170 খ্রিস্টপূর্বাব্দে তাকে করা হয়েছিল। তাহলে এই ছিল যে পলিবিয়াসের তার যে কর্ম জীবনটা, এই ছিল তার পুরো কর্ম জীবন। এবং পরবর্তীতে 168 খ্রিস্টপূর্বাব্দে তিনি রোমে চলে যান। এই সমস্ত কিছু ত্যাগ করে, গ্রিসের এই সমস্ত কিছু ত্যাগ করে তিনি রোমে চলে যান।
তাহলে তার কর্মজীবনের প্রথম দিকটা আমরা দেখতে পেলাম তিনি একজন দক্ষ রাজনীতিবিদ ছিলেন, তারপরে আবার তিনি অশ্বারোহী বাহিনীর প্রধান হয়েছিলেন বা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছিলেন, এটা বলা যেতেই পারে। এবং এই সমস্ত কাজ পরিত্যাগ করে 168 খ্রিস্টপূর্বাব্দে তিনি রোমে চলে গেলেন এবং রোমে যাওয়ার পর রোমের যে সাহিত্য, দর্শন, ব্যাকরণ সমস্ত কিছুর প্রতি তিনি আকৃষ্ট হলেন এবং সেখানেই তার যে বিখ্যাত গ্রন্থ হিস্টোরি অফ রোম, এই রোম হিস্ট্রি অফ রোম নামক যে গ্রন্থ, হিস্টোরি অফ রোম, এই গ্রন্থের মাধ্যমে নিজেকে একজন রোমান রাষ্ট্রচিন্তাবিদ হিসাবে প্রকাশ করতে পেরেছিলেন। এই গ্রন্থের মাধ্যমে তার রাষ্ট্র চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছিল। আমরা পরবর্তী স্লাইডে সেই সম্পর্কে আমরা জানব। দেখো, প্রথমে যে রাষ্ট্রচিন্তা স্বরূপ, পলিবিয়াস তার হিস্ট্রি অফ রোম গ্রন্থটি রচনা করেছিলেন। তিনি যখন রোমে এলেন, এই রোমে আসার পর রোমান সরকারের, প্রজাতান্ত্রিক যে সরকার, তার প্রচেষ্টায় তিনি গ্রিস, রোমের বিভিন্ন জায়গা, ইটালি, স্পেন, বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছিলেন। আর এই সময়টা, যে সময়টাতে তিনি রোমে এসেছিলেন, তখন চলছিল রোমের প্রজাতান্ত্রিক সরকারের স্বর্ণযুগ। তাহলে এইরকম একটা ভালো পরিস্থিতি, যে সময়টাতে পলিবিয়াস রোমে এসেছিলেন। পলিবিয়াস রোমে এসেছিলেন, তাহলে স্বর্ণযুগ চলছিল। এই সময়টাতে তখন দেখো, তিনি রাষ্ট্রচিন্তা স্বরূপ হিসাবে তার মতামত হিস্ট্রি অফ রোম নামক যে গ্রন্থ, সেখানে ব্যাখ্যা করলেন। সেখানে তিনি বললেন রাষ্ট্রের আইন কানুন কেমন হওয়া উচিত, রাষ্ট্রের শাসন যন্ত্র কিরকম হওয়া উচিত, এই সমস্ত বিষয়ে তিনি ব্যাখ্যা করলেন। আর তার যে রাষ্ট্রের যে চিন্তা ভাবনা, যে আইন কানুন যদি ঠিক থাকে, রাষ্ট্রের শাসন ব্যবস্থা যদি ঠিক থাকে, তাহলে একটা বৃহত্তর সাম্রাজ্য, গড়ে তোলা সম্ভব। তাহলে বৃহত্তর সাম্রাজ্য গড়ে তোলার জন্য যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেশের আইন কানুন এবং শাসনযন্ত্র। এই দুটো জিনিস যদি ঠিক থাকে, তাহলে একটা বৃহত্তর সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব। সেখানে শান্তি শৃঙ্খল সমস্ত কিছু বজায় থাকবে, অর্থাৎ আইন কানুনের মধ্যে দিয়ে ন্যায় বিচার সমস্ত কিছু আসবে। এবং তিনি আইন কানুনের মধ্যে যে প্রাকৃতিক আইন এবং রাষ্ট্রীয় আইন, এই দুটোকেই ব্যাখ্যা করেছেন। পলিবিয়াস স্বাভাবিক যে আবর্তন তত্ত্ব, এই তত্ত্বে সরকারের বিভিন্ন ধরনকে ব্যাখ্যা করেছেন। এখানে তিনি যেটা ব্যাখ্যা করেছেন, যে সরকারের ধরন হবে রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং গণতন্ত্র। তাহলে স্বাভাবিক আবর্তন তন্ত্রে যে সরকারের যে ধরন, এই তিন ধরনের হবে এবং এইভাবে একটি রাষ্ট্রের যে উৎপত্তি, সেটা সম্ভব হতে পারে। তাহলে এখানে যে রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং গণতন্ত্র এবং তিন ধরনের সরকার, তিনি যে স্বাভাবিক যে আবর্তন তত্ত্বে ব্যাখ্যা করলেন, সেখানে দেখো যেটা তিনি বোঝাতে চেয়েছেন, যে রাজতন্ত্র মানে হচ্ছে সেখানে রাজার নির্দেশেই সমস্ত কিছু পরিচালিত হবে। তাহলে একজন রাজা তার
নির্দেশ বা তার পরিচালিত যে সংবিধান অনুসারে যে দেশ পরিচালনা করছে। তাহলে সেক্ষেত্রে একজন রাজা অবশ্যই সবসময় যে ভালো হবে সেটা নয়। সে রাজা অনেক সময় স্বৈরতান্ত্রিক মনোভাবাপন্ন হতে পারে, যেমনটি আমরা যে ইউরোপের ইতিহাসে, ফরাসি বিপ্লবের ইতিহাসে যে বুর্ব রাজবংশকে আমরা দেখতে পেয়েছিলাম, যে বুর্ব রাজবংশ, এই বুর্ব রাজবংশ একটা সময় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করে ফেলেছিল। তাহলে রাজতান্ত্রিক যে শাসন ব্যবস্থায় যে রাজা সবসময় যে সঠিক যে কাজটি যে করবে সেটা নয়, অর্থাৎ রাজা অনেক সময় স্বৈরতান্ত্রিক তার যে রূপ ধারণ করতে পারে। তাহলে স্বৈরতান্ত্রিক রূপ যখন ধারণ করবে তখন সমাজের যে কিছু গণ্যমান্য ব্যক্তি বা কিছু কোনো বিশেষ গোষ্ঠী তারা একত্রিত হয়ে এই স্বৈরতান্ত্রিক সরকারকে, রাজতান্ত্রিক যে সরকারকে তারা অবসান ঘটাবে। যেমন আমরা পূর্ব রাজবংশের পতনের সময়, পতনের পিছনে যে অভিজাত গোষ্ঠীর তাদের যে কত অবদান ছিল আমরা প্রত্যেকেই জানি। তো সেই রকমই বলছে যে রাজতন্ত্র বা রাজা যখন স্বৈরতান্ত্রিক হয়ে যাবে তখন অভিজাত গোষ্ঠী তারা একত্রিত হয়ে সেই রাজার অপসারণ ঘটিয়ে তাদের শাসন ব্যবস্থা চালাবে। সেটাকে বলছে অভিজাত তন্ত্র বা অভিজাততান্ত্রিক যে শাসন ব্যবস্থা, বিশেষ গোষ্ঠীর মাধ্যমে তখন পরিচালিত হবে, রাজার কোনো ক্ষমতা থাকবে না। এবার বলছে অভিজাত গোষ্ঠী বা অভিজাততান্ত্রিক যখন শাসন ব্যবস্থা যখন পরিচালিত হবে, এই অভিজাত গোষ্ঠীর মধ্যে থেকে যখন তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে, তারা অর্থের প্রতি যখন তাদের লোভ জন্মাবে, তারা যখন অন্যায় কাজ করার পিছনে যখন তারা কোনো প্রকার কোনো কিছু মনে করবে না কি যে কোনটা অন্যায় আর কোনটা নেই, মানুষের যে অধিকার সে অধিকারটাকে ক্ষুণ্ণ করবে, তখন আবার এই অভিজাত তান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থারও পতন ঘটাবে। সেটা কারা? তখন এই সাধারণ যে জনগণ তারা যখন একজোট হয়ে তারা এই অভিজাততান্ত্রিক যে শাসন ব্যবস্থা তার কিন্তু পতন ঘটাবে। তখন সেই প্রজাদের দ্বারা আবার সাধারণ জনগণের যে শাসন ব্যবস্থা সেটা হবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের দ্বারা যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালিত হবে, এখানে প্রত্যেকেই সমান অধিকার ভোগ করবে। তো এই ক্ষেত্রেও বলছে যে যখন গণতান্ত্রিক যে সরকার পরিচালিত হবে, তো যাকে যে প্রধানের বা সরকারের আসলে যখন বসানো হবে, সেই সরকার আবার যখন স্বৈরাচারী মনোভাবাপন্ন হয়ে উঠবে তখন সেই সরকারেরও পতন হবে। তো তাহলে সাধারণ যে স্বাভাবিক যে আবর্তন তত্ত্বে পলিবিয়াস তার যে এই যে তিন ধরনের যে সরকার, এই সরকার তিন ধরনের সরকার যে এককভাবে একটা বৃহত্তর যে সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে সেটা যে সঠিক নয় তিনি এটা ব্যাখ্যা করেছেন। আর তিনি ব্যাখ্যা করেছেন বলেই তিনি যে সরকার পরিচালনার কথা বলেছেন সেটা হচ্ছে মিশ্র শাসনতন্ত্র, অর্থাৎ এই তিনটি সমন্বয়ে একটা সরকার পরিচালনার কথা তিনি বলেছেন। তাহলে তার যে ধারণাটা কি সেটা আমরা দেখব যে মিশ্র শাসনতন্ত্রের ধারণার মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন এবং কোন দেশের যে শাসন ব্যবস্থাটা পরিচালিত হয়েছে যেটা পলিবিয়াস মনে করছে যে হ্যাঁ এটা হচ্ছে সঠিক, সেটা আমরা যে মিশ্রতন্ত্রের যে ধারণা তার মাধ্যমে জানব। পলিবিয়াস যে
মিশ্র শাসনতন্ত্রের ধারণা দিয়েছেন। এখানে তিনি বলতে চেয়েছেন যে রাজতন্ত্র প্লাস অভিজাততন্ত্র প্লাস গণতন্ত্র এই তিন ধরনের মিশ্রণের ফলে সরকার পরিচালনা করা উচিত, কোন এককভাবে নয়, না এটা না অভিজাততন্ত্র না গণতন্ত্র, কোনটাকে এককভাবে তিনি প্রাধান্য দেননি, কার্যকরী হবে বলে তিনি মনে করেননি। অর্থাৎ এই মিশ্র তিন ধরনের যে সরকার সমন্বয়ে বা মিশ্র সরকারের সমন্বয়ে রোমান জাতির শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু বজায় থাকবে বলে তিনি মনে করেন। কোনো পার্টিকুলার একটি নয়, অর্থাৎ তিনটির মধ্যে দিয়েই এটা সম্ভব, তিন ধরনের। তাহলে তিনি কোন দিক থেকে এটা বোঝাতে চেয়েছেন? তাহলে তিনি হচ্ছেন, যেহেতু 168 খ্রিস্টপূর্বাব্দে তিনি রোমে চলে এসেছেন, তাহলে রোমের প্রজাতান্ত্রিক সরকারটা তাকে ভালো লেগেছে। আমি আগেই বললাম যে সময়টাতে তিনি এসেছেন রোমান প্রজাতান্ত্রিক সরকারের স্বর্ণযুগ চলছিল, এটা গোল্ডেন পিরিয়ড চলছিল। সেই সময়টাতে মানুষ শান্তিতে রয়েছে, কোনো প্রকার ঝুট ঝামেলা কোনো কিছু নেই। এই ধরনের একটা পরিবেশে যখন তিনি থাকছেন, তাহলে তো সেই দেশের রাজনীতি সম্পর্কে তার তো বেশি ভালো লাগার বিষয়টা জন্মাবে। হ্যাঁ, এটাই যেভাবে চলছে রোম, সেটাই তো সব থেকে বেটার। তো তাহলে তিনি মিশ্র রাজনীতি হিসাবে যে রোমান যে প্রজাতান্ত্রিক সরকারকে এখানে ব্যাখ্যা করেছেন। এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে কনসাল, যে রোমান যে প্রজাতান্ত্রিক যে কনসাল সিনেট জনগণ, তাহলে কনসাল তিনি হচ্ছে রাজা, ধরে নেওয়া হচ্ছে তিনি রাজার ক্ষমতার সমতুল্য। সিনেট হচ্ছে ধনী ব্যক্তি সম্প্রদায়, আর জনগণ মানে সাধারণ জনগণ। তাহলে দেখো যে কনসাল, সিনেট এবং যে জনগণ, এই তিন ধরনের সমস্ত কিছু রোম যে প্রজাতান্ত্রিক যে সরকার যেটা পরিচালিত হচ্ছে সেখানে বিদ্যমান। তাহলে বলছে যে কনসাল, সিনেট এবং জনগণ তিন ধরনের, যেহেতু রোম প্রজাতান্ত্রিক যে সরকার যেভাবে পরিচালিত হচ্ছে সেখানে রয়েছে, সেই হিসাবে তিনি মিশ্র শাসনতন্ত্র অর্থাৎ মিশ্র শাসনতন্ত্রের যে ধারণা তিনি ব্যক্ত করেছেন। অর্থাৎ এক কথায় বলতে পারো যে তার যে রাষ্ট্র চিন্তা ভাবনা যেটা ছিল, কি ধরনের শাসন ব্যবস্থা পরিচালিত হবে তিনি ব্যাখ্যা করেছেন, সেটা হবে মিশ্র শাসনতান্ত্রিক ব্যবস্থা। সেখানে পার্টিকুলার যে রাজতন্ত্রকে তিনি যেমন সমর্থন করেননি, অভিজাততন্ত্রকে যেমন সমর্থন করেনি, গণতন্ত্রকে তিনি সমর্থন করেনি, পার্টিকুলার এককভাবে কোনো ধরনের যে শাসন ব্যবস্থাকে তিনি সমর্থন করেনি। অর্থাৎ এমন এক ধরনের শাসন ব্যবস্থা থাকবে যেখানে তিন ধরনের শাসন ব্যবস্থার যে মিশ্রণ সেটা থাকবে, তাহলেই যে একটা বৃহত্তর যে সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব হবে। দেখো এরপর হচ্ছে, দেখো যে সিসেরো ও রাষ্ট্র দর্শন। সিসেরো খ্রিস্টপূর্ব 106 খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হচ্ছে 43 খ্রিস্টপূর্বাব্দে। তার হচ্ছে এবার কর্মজীবন।
তার রাষ্ট্র দর্শনে যাওয়ার আগে তার কর্মজীবনটা আগে আমরা জানবো। তাহলে তার যে জন্ম তারিখটা আমরা জানলাম, তিনি 106 খ্রিস্টপূর্বাব্দে ইটালির আরাপিন নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এক অভিজাত পরিবার, মানে অভিজাত যে সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, অভিজাত এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেদিক থেকে বলতে পারি যে তার আর্থিক অবস্থাটা ভালোই ছিল। তিনি প্রাথমিক পাঠ ইটালিতে করার পর তিনি গ্রিসে চলে এসেছিলেন। ইটালি থেকে তিনি গ্রিসে চলে এসেছিলেন এবং গ্রিস দেশে থাকাকালীন গ্রিসের যে সাহিত্য দর্শন তাকে গভীরভাবে আকৃষ্ট করেছিল এবং গ্রিসের পর তিনি আবার ইটালিতে প্রত্যাবর্তন করেছিলেন। তাহলে এই সিসেরো সম্পর্কে আমরা জানছি। এই সিসেরোর যে জন্মস্থান সেটা ছিল ইটালি। এই থেকে বলতে পারি যে তিনি তার জন্মস্থান থেকে তার কর্মস্থান অর্থাৎ রোমে তিনি বেশি জনপ্রিয় হয়েছিলেন, যদিও প্রাথমিক পর্বে তার যে কর্মজীবন তিনি ইটালিতেই শুরু করেছিলেন। তো তিনি গ্রিস দেশের থেকে প্রত্যাবর্তন আবার ইটালিতে করেছিলেন এবং ইটালিতে তার যে কর্মজীবন তিনি শুরু করেছিলেন একজন আইনজীবী হিসাবে, তাহলে দেখো একজন আইনজীবী মানে বুঝতে পারছো সবসময় যারা হচ্ছে আইনজীবী বা আইন বা ল নিয়ে যারা পড়াশোনা করে বা ল নিয়ে যারা চর্চা করে তারা সবসময় সুবক্তা হয়। তারা যে কোনো জিনিসকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারে। আর এই ল নিয়ে পড়ার ফলে তিনি যখন একজন আইনজীবী রূপে যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল, সেই সুবাদে নিজেকে একজন সুবক্তা হিসেবে আত্মপ্রকাশ করিয়েছিলেন এবং তার যে বক্তৃতা মানুষকে এতটাই ভালো লেগেছিল, বিশেষ করে ইতালির যে রাজনীতিবিদরা তার যে বক্তব্যের প্রতি তারা আকৃষ্ট হয়েছিল, তার বক্তব্য তাদের ভালো লাগতো। এই কারণে খুব তাড়াতাড়ি তিনি পলিটিক্সে যোগদান করেছিলেন। 75 খ্রিস্টপূর্বাব্দে তিনি একেবারে সমস্ত কিছু মন প্রাণ দিয়ে তিনি পলিটিক্সে যোগদান করছে, রাজনীতিতে তিনি যোগদান করছে 75 খ্রিস্টপূর্বাব্দে। রাজনীতিবিদ হিসাবে তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল। তিনি যেহেতু একেধারে আইনজীবী ছিল, সবসময় যে যারা হচ্ছে আইনজীবী হয় না, তারা যদি পলিটিক্সের নামে যে কোনো যে আইন বিষয়ক তাদের যে বক্তব্যগুলো সেটা একদম সঠিক হয়ে থাকে। তো সেই দিক থেকে তিনি অতি শীঘ্রই বা খুব তাড়াতাড়ি নিজেকে উন্নত করতে সক্ষম হয়েছিলেন। তাহলে দেখো এই ইতালির আইনজীবী থাকাকালীন তিনি 75 খ্রিস্টপূর্বাব্দে রাজনীতিতে অংশগ্রহণ করছেন। এবার দেখো তার যে সুনাম আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং তিনি চলে গেলেন কোথায়? রোমে। এবং রোমে চলে যাওয়ার পর কিছুদিনের মধ্যে 63 খ্রিস্টপূর্বাব্দে তিনি কি হচ্ছে, তিনি রোমের কনসাল হিসাবে নিযুক্ত হচ্ছে। কনসাল বলতে আমরা যেটা বুঝে থাকি যে একজন রাজার সমতুল্য বা রাজার যা ক্ষমতা থাকে একজন কনসালের সেম ক্ষমতা রয়েছে। তাহলে একটা প্রজাতান্ত্রিক যে সরকার, সেই প্রজাতান্ত্রিক সরকারের কনসালটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ। সেই পদে কিন্তু তিনি নিজেকে
নিয়োজিত করছে কত 63 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে কনসাল হিসাবে 63-তে তিনি যোগদান করছেন। এর পরবর্তীতে কি হচ্ছে, তার দিন ভালোই যাচ্ছিল, তিনি একজন কনসাল বা রাজা সমতুল্য, তাহলে তো তার কাছাকাছি কেউ আসার তার ক্ষমতা নেই, বা তিনি নিজেকে ভালো একটা জায়গাতে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তার জীবনে একটা খারাপ সময় এসেছিল, যে 43 খ্রিস্টপূর্বাব্দে 43 খ্রিস্টপূর্বাব্দে রাজনীতিবিদ মার্ক অ্যান্টনি, এই মার্ক অ্যান্টনিকে নিয়ে তিনি ফিলিপিকাস এই জায়গাতে একটা বক্তৃতা দিয়েছিলেন। ফিলিপিকাসের যে বক্তৃতা অ্যান্টনিকে নিয়ে, এই বক্তৃতাটাই ছিল তার জীবনের সবথেকে খারাপ সময়। এই অ্যান্টনিকে নিয়ে, মার্ক অ্যান্টনিকে নিয়ে যে বক্তৃতা, এই বক্তৃতার ফলে মার্ক অ্যান্টনির যারা অনুগামী ছিলেন তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেছিলেন, এবং এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে তার জীবনটাকে কেড়ে নিয়েছিল। 43 যে খ্রিস্টপূর্বাব্দে তার জীবনের অবসান ঘটেছিল। তাহলে এত একজন সুবক্তা, একজন ভালো মানুষ, তার একটু ভুলের জন্য তার জীবনটাকে দিতে হয়েছিল। 43 খ্রিস্টপূর্বাব্দে তাকে হত্যা করেছিল। কারা? মার্ক অ্যান্টনির যে প্রতিনিধি যারা ছিল তারা তাকে হত্যা করেছিল। তাহলে এই ছিল তার কর্মজীবন। তাহলে বলতেই পারো যে প্রথম দিকে তিনি আইনজীবী হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন, এবং তারপরে রাজনীতিতে একজন রাজনীতিবিদ হিসাবে শুরু করেছিলেন কর্মজীবন। তার পরবর্তীতে আবার রোমের কনসাল পদমর্যাদায় ভূষিত হয়েছিলেন, এবং সেখানেই সেই অবস্থাতেই তার যে নিজস্ব যে ভুলের জন্য তার জীবনটাকে তাকে দিতে হয়েছিল। সিসেরোর কর্মজীবন সম্পর্কে জানলাম। এবার আমরা সিসেরোর যে রাষ্ট্র চিন্তা ভাবনা, সেই রাষ্ট্র চিন্তা ভাবনা সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো, এই রাষ্ট্র চিন্তা ভাবনা প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে আইনবিধি। সিসেরো তার রাষ্ট্র চিন্তা ভাবনার প্রথমে যেটা রেখেছিলেন সেটা হচ্ছে সুষ্ঠু একটা আইনবিধি। একটা সুষ্ঠু আইনবিধি যদি না থাকে তাহলে একটা সুষ্ঠু একটা দেশ পরিচালনা করা কখনোই সম্ভব নয়। এই কারণে প্রথমে তিনি যে আইনবিধিতে যে আইন প্রণয়নের কথা বলেছিলেন, সেটা কি ধরনের? দুই ধরনের আইন প্রণয়নের কথা বলেছেন। একটা হচ্ছে প্রাকৃতিক আইন, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। তাহলে প্রাকৃতিক এবং রাষ্ট্রীয় আইন, এই দুই ধরনের আইনের কথা বলা হয়েছে। প্রাকৃতিক আইন মানে হচ্ছে, দেখো, সেখানে যে প্রকৃতির যে নিয়ম অনুসারে বা ঈশ্বরের যে আইন, সেটা হচ্ছে শান্তি আনবে, সুশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করবে। সে প্রাকৃতিক আইন হচ্ছে শাশ্বত, অপরিবর্তনশীল, সেটা পরিবর্তন করা কখনোই সম্ভব নয়। আর এই প্রাকৃতিক আইনের বলেই একটা সুষ্ঠু রাষ্ট্র পরিচালনা করা সম্ভব। তিনি প্রাকৃতিক আইনকে প্রথমে রেখেছেন, আইনের প্রথমেই তিনি প্রাকৃতিক আইনকে রাখার কথা বলেছেন। তার সঙ্গে সঙ্গে তিনি রাষ্ট্রীয় আইন বলতে যে একটা রাষ্ট্র সমাজ পরিচালনার জন্য বা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য নতুনভাবে জনগণ দ্বারা যেটা তৈরি করা হচ্ছে রাষ্ট্রের উন্নতি প্রকল্পে, সেটাকে বলা হচ্ছে রাষ্ট্রীয় আইন। তাহলে প্রাকৃতিক আইন এবং রাষ্ট্রীয় আইন, তিনি এও বলেছেন যে রাষ্ট্রীয় আইন যেটা তৈরি করা হবে সেখানে অনেক ভুল ত্রুটি থাকবে।
রাষ্ট্র আইন যে সমাজের উন্নতি প্রকল্পে তৈরি হলেও সেটা যে পারফেক্ট বা সঠিক হবে সেটা কিন্তু নয়। এই কারণে তিনি বলতে চেয়েছেন যে প্রাকৃতিক আইনকে সামনে রেখে রাষ্ট্রীয় আইনকে তৈরি করার কথা বলেছেন। আর সঠিক যদি আইন বিধি তৈরি করা হয় তাহলে একটা সুষ্ঠু শান্তি শৃঙ্খল বৃহৎ রাষ্ট্র তৈরি করা সম্ভব, যেখানে সবাই শান্তিতে থাকবে। ন্যায় বিচার তার রাষ্ট্র ভাবনার দ্বিতীয়তে রেখেছেন ন্যায় বিচার। এটা দেখে বুঝতে পারছো যে একটা যে চিত্র, এই চিত্রের মধ্যে দিয়ে এই চিত্রটাকে আমরা বিভিন্ন কোর্টে দেখতে পাই, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। দুই দিকটাকে এখানে সমান দেখতে পাচ্ছ, অর্থাৎ বিচারটা হবে ন্যায়সঙ্গত। একটা সুষ্ঠু শান্তি শৃঙ্খল দেশে ন্যায় বিচারটা যদি সঠিক যদি না হয় তাহলে সেই দেশ কখনোই উন্নত দিকে যেতে পারে না। অর্থাৎ দেশে ন্যায় বিচার যাতে হয়, আইন অনুসারে, প্রাকৃতিক আইন অনুসারে সে বিচারটা যাতে ন্যায়সঙ্গত হয় সেই দিকটার কথা এখানে বলা হয়েছে। কোনো ব্যক্তি যাতে অন্যায়ভাবে যে কোনো অপরাধ করেনি সেই অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হলো, আর অপরাধী ব্যক্তি সে শাস্তি পেল না, এই ধরনের বিচার যাতে না হয়। অর্থাৎ ন্যায়সঙ্গত সুষ্ঠু বিচারের কথা, তার যে রাষ্ট্র চিন্তা ভাবনার কথা এখানে ব্যক্ত করেছেন, অর্থাৎ ন্যায় বিচার। আর এই ন্যায় বিচার তখনই সম্ভব হবে যদি প্রাকৃতিক আইন অনুসারে দেশ পরিচালিত হয়। সিসেরো তিনি তার যে চিন্তা ভাবনা, রাষ্ট্রের যে চিন্তা ভাবনাতে, সেই কারণে যে ন্যায় বিচারের কথা তিনি ব্যক্ত করেছেন। এ দেখো, এবার হচ্ছে আদর্শ রাষ্ট্র। সিসেরো আদর্শ রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে এখানে বোঝাতে চেয়েছেন যেখানে মানুষের মধ্যে কোনো প্রকার ভেদাভেদ থাকবে না, অর্থাৎ সবাই হবে সমান। ন্যায় বিচারের ক্ষেত্রে যেমন সমান, সমস্ত কিছুর ক্ষেত্রে তারা থাকবে সমান। যদিও শিক্ষা দীক্ষা যে যেরকম ভাবে অংশগ্রহণ করবে বা যেটা শিক্ষা নিতে পারবে সেই দিক থেকে আলাদা, কিন্তু যে ন্যায় বিচারের ক্ষেত্রে তাকে কোনো প্রকার তার পার্থক্য করা যাবে না বা কোনো প্রকার ভেদাভেদ করা যাবে না। সম্পত্তির ক্ষেত্রে সবারই অধিকার রয়েছে, এক্ষেত্রে কোনো ভেদাভেদ করা যাবে না। জাতপাত সেখানে থাকবে না, যে কোনো জাতিতে যে কোনো প্রকার যে ঝামেলা বা মারামারি কোনো কিছু থাকবে না। ধর্মীয় ক্ষেত্রে কোনো প্রকার যে সেখানে ভেদাভেদ থাকবে না। অর্থাৎ সিসেরো আদর্শ রাষ্ট্র হিসাবে সেই রাষ্ট্রকে বোঝাতে চেয়েছে যে সেখানে যে একটা রাষ্ট্র মানে হচ্ছে একটা বৃহৎ জনসমষ্টি, সেখানে মানুষ বিভিন্ন ধরনের থাকবে কিন্তু তাদের মধ্যে কোনো প্রকার যে ভেদাভেদ সেখানে থাকবে না। একজন যদি ধনী ব্যক্তি, সে বিপুল সম্পত্তির অধিকারী, সে যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে তাহলে সে যে পরিমাণে শাস্তি পাবে, একজন গরিব ব্যক্তি সে যদি সম অপরাধ করে সেও একই রকম শাস্তি পাবে। তাহলে ধনী এবং গরিব উভয় একই অপরাধের জন্য উভয়ের যে অপরাধমূলক যে শাস্তি সেটা একই ধরনের হবে। সেক্ষেত্রে কোনো প্রকার যে এখানে ভেদাভেদ বা বৈষম্য সেখানে আসবে না। তাহলে আদর্শ রাষ্ট্র মানে সেখানেই যেখানে প্রত্যেকের বাক স্বাধীনতা থাকবে, সমস্ত কিছু শিক্ষা দীক্ষা চিকিৎসা সমস্ত কিছুর ক্ষেত্রে তাদের স্বাধীনতা থাকবে এবং সমস্ত কিছু তারা অধিকার করতে পারবে। তাহলে এই ধরনের একটা সুষ্ঠু শান্তি শৃঙ্খল
একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। আদর্শ রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রই কে বোঝাতে চেয়েছে যেখানে জনসাধারণ তারা সমস্ত অধিকার পাবে, এখানে কোনো প্রকার ভেদাভেদ থাকবে না, মানুষ থাকবে অনেক রকমের কিন্তু কোনো প্রকার ভেদাভেদ এখানে থাকবে না। এই ধরনের রাষ্ট্র যে উৎপত্তির কথা বা রাষ্ট্রের কথা এখানে ব্যাখ্যা করেছেন। সিসেরো প্লেটো এবং অ্যারিস্টটলের যে অসাম্য নীতির যে ধারণা, এই ধারণাকে অস্বীকার করেছেন। তাহলে অসাম্যকে প্লেটো ও অ্যারিস্টটল তারা গ্রহণ করেছিল। কিন্তু সিসেরো সেখান থেকে তিনি বেরিয়ে এসেছিলেন এবং তার জায়গাতে যে সাম্য নীতিকে তিনি গ্রহণ করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে সমাজের একটা শ্রেণী তার প্রভুর আসন প্রভুত্ব করবে, আর একটা শ্রেণী তারা সমাজের একেবারে নিম্ন শ্রেণীতে থাকবে, সেটা হবে না। অর্থাৎ যারা নিচুতে আছে তাদেরকে উঠিয়ে আনার চেষ্টা করা হবে। অর্থাৎ দাস ব্যবস্থাকে সিসেরো তিনি মেনে নিতে পারেননি। একটা সমাজ প্রকৃতি যে আইন অনুসারে বা প্রকৃতি অনুসারে প্রত্যেকে একটা সমাজে জন্মগ্রহণ করেছে, একজন রাজত্ব করবে আর একজন দাসত্ব করবে, এটা হতে পারে না। অর্থাৎ সাম্যনীতি বলতে জনগণের দাসত্ব থেকে মুক্তির কথা বলা হয়েছে। এখানে যারা দাসত্ব করছে বা যারা প্রভুর আসনে আছে এবং তাদেরকে চাকরের মতন খাটাচ্ছে, এই ধরনের জায়গা থেকে সরে আসার কথা বলেছেন। সাম্যনীতি হচ্ছে জীবন পরিচালনার নৈতিক আদর্শ হিসেবে এখানে সিসেরো বিবেচনা করেছেন। এখানে কোনো প্রকার যে ভেদাভেদ না রাখার কথা বলা হচ্ছে। প্রত্যেকে সাম্য মানে কি সমান। এখানে ধনী গরিব বলে কোনো কিছু থাকবে না, প্রত্যেকেই সমান। কেউ একেবারে প্রভুর আসনে কেউ দাসের আসনে থাকবে, সেটা হতে পারে না। অর্থাৎ সাম্যনীতি চিন্তাভাবনা, সিসেরোর যে চিন্তাভাবনা যে সাম্যনীতি, এখানে তিনি এই জিনিসটাকেই বোঝানোর চেষ্টা করেছেন যে এখানে যে ভেদাভেদকে পুরোপুরিভাবে পরিত্যাগ করার কথা বলা হয়েছে। যদি এটা যদি থাকে তাহলে প্রকৃতির যে আইন অনুসারে যে সমাজে প্রত্যেকে সমানভাবে যে জন্মগ্রহণ করছে এবং সমাজের যে স্বার্থ লোভী কিছু মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করছে, সেটা যদি করে তাহলে এই নীতিটা বলবৎ হবে না। অর্থাৎ সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তার প্রকৃতির যে আইন এখানে কিন্তু লঙ্ঘন করা হচ্ছে। যদি তাকে যে সঠিক অধিকার থেকে যদি বঞ্চিত করা হয়, তাহলে প্রকৃতির যে আইন সেটা লঙ্ঘন করা হচ্ছে। সিসেরো তিনি সরকারের কথা বলেছেন। তার যে রাষ্ট্র চিন্তা ভাবনাতে সরকারের কথা বলছে, কোন ধরনের সরকার হবে। তাহলে সিসেরো তিনি পলিবিয়াসের মতোই রাজতন্ত্র, অভিজাততন্ত্র বা গণতন্ত্র, এই তিনটি যে সরকার, রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও গণতন্ত্র, এই যে তিন ধরনের সরকার, এই তিন ধরনের সরকারকে, কোন এক ধরনের সরকারকে যে রাষ্ট্র পরিচালনা বা বৃহৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে মঙ্গলজনক তিনি মনে করতেন না। তিনি মনে করতেন যে
রাজতন্ত্র বা অভিজাততন্ত্র বা গণতন্ত্র কোনো একটা সময়ে তারা দুর্নীতি পরায়ণ হয়ে ওঠে। তো সেই কারণে আগের পলিবিয়াস আলোচনা প্রসঙ্গে যে মিশ্র রাজতন্ত্র তত্ত্বের যে ধারণা সেখানে আলোচনা করলাম, তো তিনিও চেয়েছিলেন যে এই রাজতন্ত্র, অভিজাততন্ত্র, গণতন্ত্র তিন ধরনের যে সরকার সংমিশ্রণে এক সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছো যে রোমের যে প্রজাতান্ত্রিক যে সরকার, এই প্রজাতান্ত্রিক সরকারকে এরা প্রাধান্য দিচ্ছে, বারবার বলছে যে এই প্রজাতান্ত্রিক সরকারই হচ্ছে শ্রেয়, সব থেকে ভালো। তার কারণ এখানে যে মিশ্র সরকার পরিচালিত হচ্ছে, সেখানে যে রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং গণতন্ত্র উভয়ের মিশ্রণের যে সরকার সেটা পরিচালিত হচ্ছে। তার কারণ কনসাল, সিনেট এবং জনগণ, সাধারণ যে জনগণ, এই তিন ধরনের যে সরকারের যে সংমিশ্রণে যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকারের মাধ্যমে সেখানে শান্তি শৃঙ্খল একটা পরিবেশ তৈরি হয়েছে, মানুষ খুব ভালো রয়েছে। এ কারণে তো বলা হচ্ছে যে রোম প্রজাতান্ত্রিক যে সরকার যে সময়ে ছিল সেটা ছিল স্বর্ণযুগ, রোমের সময় স্বর্ণযুগ। তো সেই স্বর্ণযুগ মানে বুঝতে পারছো, আমাদের যেমন বলা হয় যে প্রাচীন যুগের ইতিহাসের ক্ষেত্রে স্বর্ণযুগ বলতে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। তার কারণ গুপ্ত যুগের যে মানুষ অনেক ভালো ছিল, সেই সময়ের অর্থের দিক থেকে খুব ডেভেলপ করেছিল গুপ্ত পিরিয়ড, তো সেখানে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। তো এই ধরনের যে প্রজাতান্ত্রিক সরকার যে রোমের পরিচালিত ছিল সেই সময়, সেটাকে প্রজাতান্ত্রিক যে সরকার পরিচালিত ছিল সেটাকে বলছে স্বর্ণযুগ। তাহলে এই ক্ষেত্রে সেই সরকারকে যেমন পলিবিয়াস প্রাধান্য দিয়েছিল, সেই রকমই সিসেরো সেও প্রাধান্য দিয়েছে। তো সে কারণে রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং গণতন্ত্র উভয়ের একটা মিশ্রণ সরকারের কথা বলছে, মিশ্রণ সরকার। আর এই মিশ্রণ সরকারের দ্বারাই দেশের সুশান্তি সেটা বিরাজ করবে, সেটা মনে করছেন সিসেরো। দেখো এবার যে চিন্তা ভাবনার কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে বিশ্ব নাগরিকতা। এই বিশ্ব নাগরিকতাবাদের প্রবক্তা ছিলেন সিসেরো। এই বিশ্ব নাগরিকতা প্রবক্তা ছিলেন সিসেরো। এটা অনেক অবজেক্টিভ কোশ্চেনেও দেওয়া হয়, বা অনেক কম্বাইন যে এক্সামগুলো সেখানেও দেওয়া হয় যে বিশ্ব নাগরিকতাবাদ এর প্রবক্তা কে, সেটা হচ্ছে সিসেরো। তো তার যে বিশ্ব নাগরিকতা এর ধারণাটা কি ধরনের, তিনি চেয়েছিলেন যে সমগ্র বিশ্ব তিনি চেয়েছিলেন সমগ্র বিশ্বকে একটি রাষ্ট্রে বা একটি সংস্থাতে আবদ্ধ করা। সেটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ, ভালোবাসা, সৌভ্রাতৃত্ববোধ সমস্ত কিছুর মাধ্যমে একটি রাষ্ট্র থাকবে, এবং প্রত্যেকে যেহেতু প্রকৃতির যে আইনকে তারা মেনে চলছে, সেই হিসাবে প্রত্যেকেই নাগরিকতা পাবে, প্রত্যেকেই সিটিজেনশিপ দেওয়া হবে, সেক্ষেত্রে কোনো প্রকার বাধা আসবে না। আর প্রকৃতির আইনকে মেনে যেহেতু প্রত্যেকে চলবে, সেহেতু ন্যায় বিচার প্রত্যেকে পাবে, সমস্ত কিছু প্রত্যেকে স্বাধীনতা পাবে। এক্ষেত্রে কোনো প্রকার যে একটা বাজে একটা পরিস্থিতি কখনোই একটা সৃষ্টি হবে না, সবাই শান্তিতে থাকবে, সুখে থাকবে। তাহলে এই ধরনের একটা রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন বা স্বপ্ন তিনি দেখেছিলেন, বিশ্ব নাগরিকতা। সেখানে একটাই রাষ্ট্র থাকবে এবং সেই রাষ্ট্রের নাগরিকত্ব প্রত্যেকেই পাবে, কোনো সমস্যা সৃষ্টি হবে না। আর এক্ষেত্রে যদি একটি রাষ্ট্র থাকে, তাহলে একটি রাষ্ট্র অপর রাষ্ট্রের প্রতি হিংসাত্মক যে মনোভাবাপন্ন সেটা কখনোই তাদের মধ্যে জাগ্রত হবে না।
কখনোই ধর্মে ধর্মে ভেদাভেদ সৃষ্টি হবে না, যে ইসলামিক কান্ট্রি বা হিন্দু রাষ্ট্র বা বৌদ্ধ বা জৈন বা এই ধরনের খ্রিস্টান, কোনো প্রকার যে ভেদাভেদ এখানে তৈরি হবে না। এমন একটা রাষ্ট্র, সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ থাকবে, আর প্রত্যেকটা ধর্মের মানুষের মধ্যে তাদের একটা সৌভ্রাতৃত্ববোধ থাকবে, কোনো ধর্মের প্রতি কারো কোনো প্রকার আক্ষেপ বা ক্ষোভ থাকবে না। তাহলে এই ধরনের যদি বিশ্ব নাগরিকতা, এই ধরনের রাষ্ট্র যদি তৈরি করা হয়, তাহলে বিশ্বে একটা সুশৃঙ্খল একটা দেশ বা রাষ্ট্র সৃষ্টি করা সম্ভব হবে। জনগণের সম্মতির ওপর গুরুত্ব আরোপ। সিসেরো তার রাষ্ট্র যে চিন্তা ভাবনার উল্লেখযোগ্য পয়েন্ট হিসাবে এটাকে রেখেছে যে জনগণের সম্মতির ওপর গুরুত্ব আরোপ। জনগণ, প্রত্যেক জনগণ যেহেতু সমান, বারবার তিনি বলেছেন যে প্রকৃতির নিয়মে সবাই জন্মগ্রহণ করে সমাজে, কিন্তু সমাজ যে বেড়াজালে তারা বিভক্ত হয়ে যায়। তাহলে এই বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে, প্রত্যেককে সমান অধিকার দিতে হবে। তো সেই রকমই বলতে চেয়েছেন যে জনগণের সম্মতির ওপর গুরুত্ব আরোপ, অর্থাৎ জনগণকে এখানে গুরুত্ব দিতে হবে। জনগণকে উপেক্ষা করে রাষ্ট্র কখনোই পরিচালিত হতে পারে না। অর্থাৎ একটা রাষ্ট্র মানে হচ্ছে বিভিন্ন যে জনগোষ্ঠীর যে সমষ্টি, সেটা হচ্ছে রাষ্ট্র। তো সেক্ষেত্রে জনগণের যে গুরুত্ব বা জনগণের ভালো মন্দ কোথায় আছে, সেদিকটা কিন্তু বিবেচনা করে দেখতে হবে কি যে এমন একটা রাষ্ট্রীয় আইন আমি প্রয়োগ করলাম, চালু করলাম, যেটা হচ্ছে জনগণের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, তাহলে কখনোই জনগণ সেক্ষেত্রে সেটাকে মেনে নিতে পারবে না। যখনই সেটা মেনে নিতে পারবে না, তখনই দেশে একটা বিশৃঙ্খল একটা পরিবেশ একটা সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে বলছি যে জনগণের সম্মতির ওপর গুরুত্ব দিতে হবে। যদি রাষ্ট্রীয় আইন জনগণের বা সমাজ রাষ্ট্রনীতির রাষ্ট্রের যে উন্নতির জন্য যখন কোনো রাষ্ট্রীয় আইন যখন তৈরি করা হচ্ছে, তো সেক্ষেত্রে জনগণকেও জনগণের দিকটা ভাবনা চিন্তা করে সেটা প্রয়োগ করতে হবে যে হ্যাঁ, এই ক্ষেত্রে জনগণের কতটা সম্মতি রয়েছে, কি যে আমি এটা লাগু করতে যাচ্ছি, আইনটা যে বলবৎ করতে যাচ্ছি, জনগণের কি এতে সম্মতি রয়েছে, জনগণ এটা সমর্থন করছে, তো সেই দিকটাও দেখতে হবে। যদি সেই দিকটা যদি লক্ষ্য করা হয়, তাহলে দেশে একটা বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি হবে। দেখো, এবার হচ্ছে সেনেকা ও তার রাষ্ট্র দর্শন। সেনেকা খ্রিস্টপূর্ব 50 খ্রিস্টপূর্বাব্দে তিনি স্পেনের কার্ডোভায় জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয়েছিল 41 অব্দে। এই যে সেনেকা, তার কর্মজীবনটা কেমন ছিল সেটা আমরা জানব। সেনেকা, তার হচ্ছে বাবার নাম ছিল, পিতা ছিল সেনেকা দি এল্ডার। সেনেকা দি এল্ডার এবং মাতা ছিলেন মাতা হেলভিয়া। তাহলে সেনেকা তিনি এক অভিজাত পরিবারের সন্তান ছিলেন। তাদের যে আর্থিক অবস্থা যথেষ্ট ভালো ছিল। তার যে ভাইপো ছিলেন লুকান, তার ভাইপো কবি লুকান, তিনি ছিলেন পোয়েট, একজন পোয়েট ছিলেন। তাহলে বুঝতে পারছো যে কবি মানে হচ্ছে একজন স্বনামধন্য ব্যক্তি ছিল তার ভাইপো। এই সেনেকার যে কর্মজীবন
যেটা শুরু হয়েছিল বলতে পারো, তিনি রোমান সম্রাট যে নিরো, রোমান সম্রাট নিরোর ছিলেন শিক্ষক। নিরোর ছিলেন শিক্ষক, তার সাথে সাথে মন্ত্রী। তাহলে তার কর্মজীবনটা খুব ভালোই ছিল, বুঝতে পারছো। একজন শিক্ষক পেশার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, তার সঙ্গে সঙ্গে মন্ত্রী ছিলেন। তাহলে সেদিক থেকে বলতে পারে তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, বা রাষ্ট্র সম্পর্কে তার যথেষ্ট জ্ঞানও ছিল। তিনি নিরোকে প্রচন্ড ভালোবাসতেন, নিরোকে প্রচন্ড ভালোবাসতেন। কিন্তু এই নিরোকে হত্যার অপবাদ তাকে দেওয়া হয়েছিল। কি যে 41 খ্রিস্টপূর্বাব্দে যখন নিরোকে হত্যা করা হয়, সেই ষড়যন্ত্রের সঙ্গে নাকি যুক্ত ছিলেন সেনেকা, এবং তার সঙ্গে যুক্ত ছিল, তিনি এতটাই নিরোকে ভালোবাসতেন, একজন ভালোবাসা মানুষকে হত্যার যখন তার উপর অপবাদটা দেওয়া হয়, সে অত্যন্ত ভারাক্রান্ত হয়েছিলেন এবং শোকাহত হয়েছিলেন। তিনি এটাকে মেনে নিতে পারছিলেন না, কি যে আমার উপরে এই অপবাদটা দেওয়া হয়েছে। তিনি শেষ পর্যন্ত তার মস্তিষ্ক সন্তুলন সেটা ত্যাগ করেছিলেন এবং সে সুসাইড করেছিলেন, আত্মহত্যা করেছিলেন। সে আত্মহত্যার পিছনে তার যে অপবাদ, কি যে নিরোকে তিনি হত্যা করেছেন বা নিরো হত্যাকারীদের সঙ্গে তিনি ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, এটা তিনি মেনে নিতে পারছিলেন না এবং তিনি সুসাইড করেছিলেন। আমাদের মধ্যে হয় না কি যে আমি কোনো অপরাধ করিনি, অথচ আমাকে সেই অপরাধের জন্য দোষী করা হলো, তখন আমরা সেটা মেনে নিতে পারি না, তখন আত্মহত্যা করি। অনেক সিনেমাতেই আমরা এগুলো এই টাইপের দেখতে পাই। যেমন বাংলা যে অপবাদ সিনেমাত একটা আছে প্রসেনজিতের, তো সেখানে যে প্রসেনজিতের বাবাকে মিথ্যা চোরের দায়ে তাকে দোষী করা হয়েছিল এবং তারপরে তার বাবা আত্মহত্যা করেছিল। তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেই অপরাধটা প্রমাণিত হলো না, বরঞ্চ আরো সে অপরাধী হয়ে গেল, কি যে সে মেরেছিল বলে সে আত্মহত্যা করেছে কোনো উপায় না পেয়ে। তো যাই হোক, তো এই ছিল তার কর্মজীবন হিসাবে শর্টকাটে এটুকুটা বলতে পারো যে তিনি অভিজাত পরিবারের একজন সন্তান ছিলেন। তিনি নিরোর শিক্ষক ছিলেন, পেশায় শিক্ষক ছিলেন এবং একজন রাজনীতিবিদও ছিলেন। পরবর্তীতে রোমের একজন দার্শনিক হিসাবে তিনি নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন, এই ধারণাটা দিতেই পারো। দেখো, সেনেকা রাষ্ট্র চিন্তা ধারণার প্রথমে তিনি যেটাকে রেখেছেন, তিনি যেটা হচ্ছে ন্যায় এবং নীতিবোধ। সেনেকা তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, তিনি ছিলেন রাজনীতিবিদ তিনি ছিলেন মন্ত্রী, নিরোর মন্ত্রী ছিলেন। তাহলে রোমের যে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে তিনি একেবারে কাছ থেকে দেখেছিলেন। কাছ থেকে দেখার ফলে কি হয়েছে, যে রোমান সাম্রাজ্য, রোমান যে শাসন ব্যবস্থা, সেটা যে একদম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, এটা তিনি ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। কি যে রোমান রাষ্ট্র ব্যবস্থা, সেখানে সেই কনসাল থেকে শুরু করে সিনেট থেকে শুরু করে প্রত্যেকে দুর্নীতির সঙ্গে আপোষ করেছে। এই দুর্নীতি পরায়ণ যে একটা রাষ্ট্র ব্যবস্থা যেটা পরিচালিত হচ্ছে, এর ফলে একটা রাষ্ট্র কখনোই সুষ্ঠুভাবে পরিচালনা করা কখনোই সম্ভব নয়। আর তিনি এগুলো খুব কাছ থেকে দেখেছিলেন, যেহেতু তিনি ছিলেন মন্ত্রী, নিরোর শিক্ষক। এই সমস্ত কিছু তিনি কাছ থেকে উপলব্ধি করেছিলেন
বলে তার মনে যে ন্যায় নীতিবোধ জাগ্রত হয়েছিল, কি যে রাষ্ট্র চিন্তা ভাবনার প্রথমে রাখতে হবে ন্যায় নীতিবোধ। অন্যায় করছি সেদিকে উপলব্ধি রাখতে হবে, কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ সেই দিকে উপলব্ধি রাখতে হবে। এই সমস্ত দিকগুলো যদি দেখা হয় তাহলে কখনোই একটা রাষ্ট্র পরিচালনা করা সুষ্ঠুভাবে সম্ভব নয়। সেখানে ন্যায় নীতি বোধকে তিনি গুরুত্ব দিয়েছেন, সেটাকে আইনের মাফক হোক বা অন্য কোনো উপায় হোক, সেটাকে ঠিক রাখতে হবে। দেখো সেনেকা তার যে রাষ্ট্র চিন্তা ভাবনার দ্বিতীয় নাম্বারে যেটা রেখেছে, ভালো নেতা ও ভালো সরকার, খুব সুন্দর একটা পয়েন্ট তিনি উল্লেখ করেছেন চিন্তা ভাবনার, রাষ্ট্র চিন্তা ভাবনার, যে ভালো নেতা ভালো সরকার। একজন ভালো নেতা মানে হচ্ছে সে যে খুবই শিক্ষিত হবে বা খুব শিক্ষিত হলে তার হচ্ছে ডিগ্রি প্রচুর, ডক্টরেট করা আছে, এই ধরনের কোন ব্যক্তিকে রাষ্ট্র পরিচালনার কাজে বসিয়ে দেওয়া হলো, কি যে তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অধিক, সে রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করতে পারবে, দেশের আইন কানুন সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান রয়েছে। তিনি এই দিক থেকে যে কথাটা তিনি ব্যক্ত করেছেন, বলছে এই ধরনের কি নয় যে একজন শিক্ষিত ব্যক্তি হলেই যে তিনি ভালো নেতা হতে পারবে বা একটা রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করতে পারবে, সেটা নয়। কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, কম ডিগ্রিধারী ব্যক্তি, অথচ তার রাষ্ট্র সম্পর্কে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রয়েছে, সেই সমস্ত ব্যক্তি ভালো নেতা হতে পারে। যে ডিগ্রি থাকলেই যে সে ভালো রাষ্ট্র পরিচালনা করতে পারবে, এই ধরনের কখনোই সম্ভব নয়। তাহলে কখনোই কারো যে ডিগ্রি নেই তাকে যে উপহাস কখনো করবে না, কি যে তার ডিগ্রি নেই অথচ সে রাষ্ট্র পরিচালনা করছে। তার বক্তব্যটা কি যে সে যদি কম শিক্ষিত হয়, তার মধ্যে যদি সৎ গুণ সম্পন্ন সাহস যদি থাকে, সে যদি সৎ ব্যক্তি হয়, তাহলে সে একজন ভালো নেতা এবং ভালো একজন সরকার অবশ্যই হতে পারে। তার হাত ধরে একটা রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করা সম্ভব হতে পারে। অর্থাৎ ডিগ্রিকে এখানে তিনি গুরুত্ব দেননি, এখানে তার যে গুণকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, কি যে তার যে সৎ সাহসকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু থাকলেই সে ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। যেমন ধরো কি যে আমরা বর্তমান যে সময়ে দাঁড়িয়ে আছে, এখন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার 3 মাস হলো ক্ষমতায় এসেছে এবং আসার পর অনেক বিশৃঙ্খল যে পরিবেশ এখানে তৈরি হয়েছে, অনেক যে বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা অনেক কিছু সৃষ্টি হয়েছে, আমরা খবরের নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি। তাহলে যাকে যে ক্ষমতায় বসানো হয়েছে সে হচ্ছে অনেক ডিগ্রিধারী নোবেল বিজয়ী একজন ব্যক্তি, অথচ তার ক্ষমতায় আসার পর দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায়, এটা প্রত্যেকে কাম্য করেছিল, কিন্তু বাংলাদেশকে আরো বেটার জায়গাতে নিয়ে যাবে এই ধরনের একটা প্রত্যেকের কাছে কাম্য ছিল। সেখানে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রিক দাম সেটা কমে যাবে, সাধারণ মানুষ সুখে শান্তিতে থাকবে, এই ধরনের একটা কামনা ছিল। কিন্তু তাকে ক্ষমতায় নিয়ে আসার পর বাংলাদেশের অবস্থা আরো করুণ অবস্থায় পরিণত হয়েছে, আরো বাজে দিকে যাচ্ছে। তো তাহলে কি এখানে তার যে অভিজ্ঞতার অভাব এখানে বলতে পারো, কি যে তার কিছু একটা এই জায়গাতে কিছুটা মিস্টেক ঘটছে। তো সেনেকা এই জিনিসটা বলতে চেয়েছেন যে ডিগ্রিধারী ব্যক্তি মানে যে সে ভালো রাষ্ট্র পরিচালনা করবে বা ভালো নেতা হতে পারবে, এই ধরনের কোনো কিছু নয়। অর্থাৎ কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিও তার যদি সৎ গুণ সম্পন্ন সাহস যদি থাকে, রাষ্ট্র সম্পর্কে রাষ্ট্র পরিচালনা সম্পর্কে তার যদি সঠিক জ্ঞান থাকে, তাহলে সে রাষ্ট্র পরিচালনা করতে পারে। দেখো সেনেকা রাষ্ট্র দর্শনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে 2 কমলের তত্ত্ব। 2 কমলের তত্ত্ব বলতে এখানে বোঝানো হয়েছে যে
পৌর রাষ্ট্র এবং বৃহত্তর রাষ্ট্র। তাহলে পৌর এবং বৃহত্তর রাষ্ট্র, পৌর পৌর এবং দুই হচ্ছে বৃহত্তর রাষ্ট্র, বৃহত্তর রাষ্ট্র। তাহলে পৌর রাষ্ট্রের প্রজা সবাই হচ্ছে পৌর রাষ্ট্রের প্রজা, এবং বৃহত্তর রাষ্ট্রের প্রজা হচ্ছে যে গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে সবাই হচ্ছে এই বৃহত্তর রাষ্ট্রের প্রজা। তাহলে এই দুইটি যে ভাগ সেটাকে দুই কমলের তত্ত্ব হিসাবে ব্যাখ্যা করেছেন, এবং মানুষের বৈশিষ্ট্যগত দিক থেকে যেমনই হোক না কেন, তার যে গুণগত দিক থেকে তিনি যেমনই হোক না কেন, প্রত্যেকেই কি হবে, প্রত্যেকেই হচ্ছে নাগরিক। অর্থাৎ যে একটা বৃহত্তর যে রাষ্ট্রের যে নাগরিক তারা হচ্ছে সবাই, অর্থাৎ কমলের দুই কমলের তত্ত্ব, অর্থাৎ যে পর্যায়ে হোক না কেন প্রত্যেকে হচ্ছে, প্রত্যেক জনগণই হচ্ছে যে রাষ্ট্রের অংশ। রাষ্ট্র হলো একটা জনকল্যাণকামী একটা সংস্থা। রাষ্ট্র সর্বদাই জনগণের যে কল্যাণ এবং জনগণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের যে আইন কানুন থেকে সমস্ত কিছু করে থাকে। তাহলে রাষ্ট্র যেহেতু রাষ্ট্র প্লাস হচ্ছে জনগণ, রাষ্ট্র প্লাস হচ্ছে জনগণ, তাহলে জনগণকে নিয়ে রাষ্ট্র যেহেতু তৈরি, তাহলে রাষ্ট্রের কর্তব্য হচ্ছে জনগণকে নাগরিক সিটিজেনশিপ দেওয়া। তাহলে রাষ্ট্রের কর্তব্য জনগণকে সিটিজেনশিপ দেওয়া, নাগরিকত্ব দেওয়া। আর জনগণের কর্তব্য কি, এই নাগরিকত্ব নেওয়ার পর রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখানো। রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখানো সেটা হচ্ছে জনগণের কর্তব্য। তাহলে একে অপরের পরিপূরক। এইভাবে যদি তারা একে অপরকে যদি সমীহ করে চলে, তাহলে একটা রাষ্ট্রের সবসময় উন্নতির দিকে যাবে, তাই তো? তাহলে দেখো যে কিছুদিন আগে এনআরসি নিয়ে এক বিশাল ঝামেলা বা আন্দোলন, দাঙ্গা সৃষ্টি হয়েছিল আমাদের এই ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে, কিনা সেখানে যাদের নাগরিকত্ব ভারতের এতদিন পর্যন্ত হয়েছে তাদের সেই নাগরিকত্বকে বাতিল করা হবে। মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়লো কি যে আমরা এতদিন ধরে বসবাস করছি ভারতবর্ষে, আমাদের নাগরিকত্ব কেড়ে নেবে। তখন তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন নেমে পড়ল, এবং শেষ পর্যন্ত যে সরকার বাধ্য হয়ে আন্দোলনের চাপে সেই যে পদক্ষেপ এনআরসি সেটাকে বন্ধ করতে বাধ্য হয়েছে। এখন পর্যন্ত এই ধরনের হয়ে আছে। তো এই জায়গাতে কি যে জনগণকে নিয়ে রাষ্ট্র গঠিত হয়, তাহলে রাষ্ট্রের কর্তব্য এই জনগণকে যারা রয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার। কিন্তু সেই জায়গাতে রাষ্ট্র কি করছে কি যে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হচ্ছে। তো তাহলে এই জায়গাতে কি হচ্ছে, একটা বিশৃঙ্খল পরিবেশ তো তৈরি হবেই। তো সেনেকা এই কথাটাই বলতে চেয়েছেন কি যে একে অপরের প্রতি যে সহানুভূতিশীল দেখাবে। রাষ্ট্র যেমন নাগরিকত্ব দিবে, তোমাকে সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখাতে হবে। রাষ্ট্রের যে উন্নতির জন্য তোমাকে যাবতীয় কর্ম করতে হবে। রাষ্ট্র যদি সংকটে যদি পড়ে, তাহলে সেই রাষ্ট্রের পাশে এসে তোমাকে দাঁড়াতে হবে। রাষ্ট্রের সম্পত্তি যাতে ধ্বংস না হয় সেদিকে তোমাকে রুখে দাঁড়াতে হবে। রাষ্ট্রের প্রতি তোমাকে আনুগত্য দেখাতে হবে। এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। মানুষের দুষ্টুমির প্রতিশোধক হচ্ছে সরকার। তাহলে রাষ্ট্র চিন্তা ভাবনার এখানে সেনেকা কি বলতে চেয়েছে?
এখানে তিনি যেটা বলতে চেয়েছেন যে মানুষ যে প্রথম দিকে তারা পরিশ্রমী ছিল, তারা সম্পত্তি প্রতি তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না কি যে কত সম্পত্তি আমি জোগাড় করব, কত সম্পত্তি আমি রেখে যাব পূর্বপুরুষদের জন্য, এই ধরনের তাদের মধ্যে কোনো ছিল না, লোভ লালসা কোনো কিছু ছিল না, সবাই ভালোভাবেই থাকতো, পেটে দুটো খেতে পেলেই চলতো। এই ধরনের ছিল প্রথম দিকে মানুষের যে জীবনযাত্রা। কিন্তু যত দিন যাচ্ছে মানুষ তাদের নিজের যে সম্পত্তি বাড়ানোর যে তাগিদা সেটা বাড়ছে, তাদের মধ্যে লোভ লালসা দিন দিন বাড়ছে, অপরের সম্পত্তিকে কেড়ে নিজের সম্পত্তি করার যে প্রবণতাটা সেটা বাড়ছে, তারা নিজেদেরকে যে দুর্নীতি পরায়ণ হিসাবে আত্মপ্রকাশ ঘটাচ্ছে। এই ধরনের তাদের মধ্যে মনোভাবাপন্ন জাগ্রত হচ্ছে। তাহলে এর ফলে কি হচ্ছে, যখন এই ধরনের যে বিষয়গুলো যখন উঠে আসতে থাকলো তখন সৃষ্টি হলো সরকার, তখন এই সৃষ্টি হলো সরকারের সেই সম্পত্তি গুলোকে রক্ষা করার জন্য, দুর্নীতিকে রক্ষা করার জন্য, যে অন্যায়কে রুখার জন্য তখন তৈরি হচ্ছে কি সরকার। আর এই সরকার মানুষের দুষ্টমির প্রতিশোধক হয়ে উঠছে। অর্থাৎ কেউ অন্যায় করলে সে সরকার তার যে রাষ্ট্রীয় আইন দ্বারা তাকে শাস্তি প্রদান করছে। অর্থাৎ সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, মানুষের দুষ্টমির প্রতিশোধক হিসাবে প্রকাশ পাচ্ছে। সেনেকার যে রাষ্ট্র দর্শনে যেটা লক্ষ্য করা যায় যে ধর্মীয় ভাবটা লক্ষ্য করা যায়। তার রাষ্ট্র দর্শনের মধ্যে যে ধর্মীয় যে ভাবনাটা তিনি একটু বড় করে দেখানোর চেষ্টা করেছেন। তিনি বলতে চেয়েছেন যে মানুষের যে অর্জিত যে গুণ সম্পত্তি এগুলো হচ্ছে সবই হচ্ছে দ্বিতীয় স্থানে, সেকেন্ড স্থানে। অর্থাৎ আমরা যা অর্জন করব শিক্ষা দীক্ষা বিভিন্ন ভাবে সেগুলো হচ্ছে সেকেন্ড পর্যায়ে। তাহলে প্রথম পর্যায়ে কি আছে, প্রথম পর্যায়ে হচ্ছে ন্যায় নীতি ভালোবাসা প্রেম প্রীতি সমস্ত কিছু হচ্ছে প্রথম পর্যায়ে। অর্থাৎ তুমি যদি মানুষকে ভালোবাসো, ক্ষমা ধৈর্য এগুলো যদি তোমার মধ্যে থাকে, সৌভ্রাতৃত্ববোধ যদি থাকে, তুমি অপকর্ম থেকে পাপ কর্ম থেকে তুমি বিরত থাকবে, পূর্ণ কর্ম যাতে আছে, তুমি দান ধ্যান করছো, ভগবানের উপাসনা করছো, এই সমস্ত কিছুকে তিনি পূর্ণ পর্যায়ে রেখেছেন। তাহলে পাপ পুণ্যটাকে সেনেকা খুব মন দিয়ে তিনি উপলব্ধি করেছিলেন। সেই কারণে তো তিনি মনে করতেন যে খ্রিস্টান ধর্মটা হচ্ছে একেবারে অহিংসা সততা সমস্ত কিছু এখানে আছে, প্রেম প্রীতি ভালোবাসা এই ধর্মের মধ্যে দিয়ে রয়েছে। এই কারণে তিনি বারবার তিনি তার যে রাষ্ট্রীয় চিন্তা ভাবনার মধ্যে যে ধর্মীয় ভাবনাটাকে যুক্ত করেছেন, কি যে প্রথমত আমাদের মনে যে প্রেম প্রীতি ভালোবাসা সেটাকে জাগ্রত করতে হবে, তারপরে শিক্ষা দীক্ষা এগুলো হচ্ছে পরবর্তী যে তোমার অর্জিত গুণ সেটা সেকেন্ড টার্ম হিসাবে রাখা হয়েছে। এর মাধ্যমে একটা রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব হবে। যদি প্রথম দিকে তার মধ্যে যদি এই দিকগুলো যদি অর্জিত হয় তাহলে নিশ্চয়ই সে পাপ কর্মে নিজেকে নিয়োজিত করবে না, সর্বদা তিনি পূর্ণ কর্মের দিকে নিজেকে নিয়োজিত করবেন। তাহলে একজন ব্যক্তি যখনই তিনি পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখবেন তখনই একটা রাষ্ট্র ভালোর দিকে এগোবে। অর্থাৎ সেই রাষ্ট্রের ডেভেলপমেন্ট অলরেডি শুরু হয়ে যাবে যদি এই ধরনের ব্যক্তি বর্গ যদি সেই রাষ্ট্রে উপস্থিত থাকে। এই ছিল রোমান যে রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা। সেই আলোচনার মাধ্যমে আমি পলিবিয়াস, সিসেরো, সেনেকা
এদের যে সংক্ষিপ্ত যে কর্মজীবন এবং রাষ্ট্র দর্শন সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এলিট ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।